এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 আমেদাবাদ থেকে উড়ানের মাত্র কয়েক সেকেন্ড পরেই একটা বোয়িং 787 ড্রিমলাইনার মানে একেবারে অত্যাধুনিক প্লেন ভেঙে পড়ল। এটা সত্যিই একটা বিরাট ধাক্কা, একটা মর্মান্তিক ঘটনা। আজ আমরা এই ঘটনাটা নিয়েই কথা বলবো, মানে ঠিক কি ঘটেছিল, কেন ঘটেছিল, প্রাপ্ত তথ্য আর বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে বোঝার চেষ্টা করব, আর তদন্তই বা এখন কোন পর্যায়ে আছে। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্য হবে মূল কারণগুলো আর তদন্তের যে জটিল দিকগুলো আছে সেগুলো একটু সহজ করে তুলে ধরা, যাতে শ্রোতারা একটা স্পষ্ট ধারণা পান। ঘটনাটা তো ঘটল 12ই জুন 2025। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। হ্যাঁ। টেক অফের পর, মানে খুব বেশি সময় নয়, হয়তো 30 থেকে 60 সেকেন্ডের মধ্যেই এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে মেহগানি নগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেল কমপ্লেক্সে প্লেনটা আছড়ে পড়ে। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যেই। বিমানে 242 জন ছিলেন, তার মধ্যে 241 জনই মারা যান, আর মাটিতেও 19 জন প্রাণ হারান। ভাবা যায়, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ছিলেন নিহতদের মধ্যে। আর একজন ব্রিটিশ নাগরিক, উনি অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন। হ্যাঁ, সেটা একটা মিরাকলই বটে। আচ্ছা, টেক অফের পর ঠিক কি ঘটছিল, মানে পরপর? দেখুন, উড্ডয়নের পর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। রানওয়ে ছাড়ার পর ধরুন প্রায় 100 ফুট উচ্চতায় পাইলট ল্যান্ডিং গিয়ার তোলার কমান্ড দেন। আচ্ছা। কিন্তু মনে হচ্ছে, প্রাথমিক তথ্যে যা পাওয়া যাচ্ছে, বাঁ দিকের গিয়ারটা ঠিকমতো ভেতরে ঢোকেনি। ও। তারপর 300 ফুট উচ্চতায় হঠাৎ করেই বাঁ দিকের ইঞ্জিনের শক্তি কমে যায়, যাকে বলে পাওয়ার লস। ঠিক তখনই? হ্যাঁ, ঠিক তখনই পাইলটরা মেডে কল করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান যে ইঞ্জিনে পাওয়ার নেই, থ্রাস্ট লস হয়েছে। তার মানে একদম শুরুতেই পরপর সমস্যা। আচ্ছা, প্লেনটা সর্বোচ্চ কতটা উঁচুতে উঠেছিল? খুব বেশি উঠতে পারেনি, সর্বোচ্চ উঠেছিল প্রায় 650 ফুট। মাত্র 650 ফুট? হ্যাঁ, আর তারপরেই ককপিটে শোনা যায় টু লো টেরেন ওয়ার্নিং, মানে মাটি খুব কাছে চলে এসছে, এই সতর্কতা। আর ঠিক তখনই জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য র্যাম এয়ার টারবাইন, RAT, সেটা সক্রিয় হয়ে যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লু। আর এটি সক্রিয় হওয়া মানে কি, একটু বুঝিয়ে বলবেন? আসলে যখন বিমানের প্রধান পাওয়ার সোর্স ইঞ্জিন বা জেনারেটর ফেল করে, তখন এই RAT অটোমেটিক্যালি বেরিয়ে আসে। এটা বাতাসের ধাক্কায় ঘুরে বিমানের একেবারে জরুরি কিছু সিস্টেম, যেমন ফ্লাইট কন্ট্রোল, চালু রাখে। তার মানে এটা একটা শেষ চেষ্টা। একরকম তাই। পাওয়ার সিস্টেম যে গুরুত্বপূর্ণ সমস্যায় পড়েছে, এটা তারই ইঙ্গিত। এর পরপরই বিমানটা সামান্য বাদিকে ঘুরে সোজা হোস্টেল বিল্ডিংয়ের ওপর আশ্রয় পড়ে। আচ্ছা, প্রত্যক্ষদর্শীর ভিডিওতেও তো দেখা গেছে, বা যা শোনা যাচ্ছে, ডান ইঞ্জিনটা হয়তো চলছিল, কিন্তু বাঁদিকের ইঞ্জিনের সমস্যা ছিল। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে প্রাথমিক পর্যবেক্ষণে। আর ধ্বংসাবশেষে ধাতব টুকরোর সাথে পাখির দেহাংশ পাওয়ার কথাও শোনা যাচ্ছে। তার মানে বার্ড স্ট্রাইক, সেটাও একটা সম্ভাবনা। অবশ্যই, বেশ জোরালো সম্ভাবনা, বিশেষ করে টেক অফের পরপরই এত কম উচ্চতায়। আর যিনি বেঁচে গেছেন সেই যাত্রীও নাকি একটা বিকট শব্দের কথা বলেছেন, আর আলো নিভে যাওয়ার কথাও বলেছেন। আলো নিভে যাওয়া মানে আর এটি সক্রিয় হওয়া? হ্যাঁ, RAT যখন চালু হয় তখন বিমানের নন এসেনশিয়াল সিস্টেমে পাওয়ার কাট হয়ে যায়, তো কেবিনের লাইট নিভে যাওয়াটা তার সাথে মিলে যাচ্ছে। তদন্ত কারা করছে এখন, মানে কাদের হাতে দায়িত্ব? ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, AAIB, তারাই মূল তদন্ত করছে। আচ্ছা। আর যেহেতু বিমানটা আমেরিকার বোয়িং কোম্পানির তৈরি, তাই নিয়ম অনুযায়ী আমেরিকার NTSB আর বোয়িং কোম্পানিও তদন্তে সাহায্য করছে, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে আর কি। আর ব্ল্যাক বক্স, সেগুলোর কি খবর? হ্যাঁ, ভালো খবর হলো ককপিট ভয়েস রেকর্ডার CVR আর ফ্লাইট ডেটা রেকর্ডার FDR, যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলি, দুটোই উদ্ধার করা সম্ভব হয়েছে। ওহ, দারুণ খবর তো। ওগুলো দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, আর 25শে জুন সেগুলোর ডেটা ডাউনলোডও করা গেছে। ডেটা ডাউনলোড হয়ে গেছে মানে তো কারণ জানা এখন শুধু সময়ের অপেক্ষা। এখানেই আসলে মূল চ্যালেঞ্জটা। মানে ব্ল্যাক বক্সগুলো দুর্ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তার ওপর এতগুলো ঘটনা, ল্যান্ডিং গিয়ারের সমস্যা, তারপর ইঞ্জিনের পাওয়ার লস, আবার RAT চালু হওয়া, এগুলো প্রায় একই সময়ে ঘটেছে, কয়েক সেকেন্ডের ব্যবধানে। ও আচ্ছা। ফলে ডেটাগুলো সব একসাথে মিশে গেছে, যেন একটা জট পাকানো সুতোর বল। কোনটা আগে, কোনটা পরে, কোনটার কারণে কোনটা ঘটল, এই পুরো সিকোয়েন্সটা বোঝা
মানে এই জট ছাড়ানোটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ। বুঝলাম। তাহলে এই জট পাকানো সুতো থেকে সম্ভাব্য কি কি কারণ উঠে আসছে, তদন্তকারীরা কি ভাবছেন? দেখুন, অনেকগুলো সম্ভাবনা নিয়েই কাজ চলছে। যেমন ফিউয়েল কন্টামিনেশন বা অন্য কোনো কারণে একটা বা দুটো ইঞ্জিনের একযোগে বিকল হয়ে যাওয়া। আচ্ছা। মারাত্মক বার্ড স্ট্রাইক, যা হয়তো ইঞ্জিনের ভেতরে ঢুকে ব্যাপক ক্ষতি করেছে, সেটাও একটা বড় সম্ভাবনা। হ্যাঁ, যেহেতু পাখির দেহাংশ পাওয়া গেছে। ঠিক। এছাড়া বিমানের ইলেকট্রিক্যাল বা হাইড্রোলিক সিস্টেমে বড় কোনো গণ্ডগোল হয়েছিল কিনা সেটাও দেখা হচ্ছে। এমনকি অন্তর্ঘাতের সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। সত্যি, সেটাও ভাবা হচ্ছে। হ্যাঁ, এই পর্যায়ে কোনো সম্ভাবনাই বাদ দেওয়া হয় না সাধারণত। আর এর সাথে আরও একটা বিষয় আছে। এই নির্দিষ্ট বোয়িং 787 বিমানটার নাকি আগেও কিছু সমস্যা ছিল। তাই নাকি? কিরকম? যেমন ফিউল লিক করার ঘটনা ঘটেছিল আগে। আর শোনা যাচ্ছে এই দুর্ঘটনার ঠিক আগের যে ফ্লাইটটা ছিল, সেই ফ্লাইটেও নাকি যাত্রীরা এসি বা এন্টারটেনমেন্ট সিস্টেমে কিছু গোলযোগের কথা বলেছিলেন। ওহ, তাহলে তো বিমানের মেইনটেনেন্স নিয়েও প্রশ্ন উঠবে। অবশ্যই এই পুরনো সমস্যাগুলো বা আগের ফ্লাইটের অভিযোগ, এগুলো তদন্তের আওতায় আসবে নিশ্চয়ই। দেখা হবে এগুলোর সাথে দুর্ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা। এতগুলো দিক যখন খতিয়ে দেখা হচ্ছে, তখন চূড়ান্ত রিপোর্ট আসতে বা একটা স্পষ্ট ছবি পেতে ঠিক কতদিন লাগতে পারে? দেখুন, একটা প্রাথমিক রিপোর্ট হয়তো তাড়াতাড়িই আসবে। শোনা যাচ্ছে 11ই জুলাইয়ের মধ্যেই আসতে পারে। আচ্ছা। কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট, মানে যেখানে সব বিশ্লেষণ থাকবে, সেটা পেতে কয়েক মাস সময় লাগবে। তাড়াহুড়ো করে তো লাভ নেই। আসল লক্ষ্য হলো ঠিক কারণটা খুঁজে বের করা। হ্যাঁ, সেটা ঠিক। এয়ার ইন্ডিয়া ১৭১-এর দুর্ঘটনা নিঃসন্দেহে একটা বিরাট ট্র্যাজেডি। আর একই সাথে একটা জটিল রহস্যও বটে। তদন্তকারীরা খুব সতর্কভাবে কাজ করছেন বোঝা যাচ্ছে। একদম। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা খুব মুশকিল। তবে এই ঘটনাটা, মানে একটা এত আধুনিক প্লেনের এইভাবে ভেঙে পড়া, আর তার সাথে বিমানটার আগের কিছু সমস্যার কথা মিলিয়ে দেখলে, হুম। এটা শুধু এই দুর্ঘটনার কারণ খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এটা হয়তো আমাদের সার্বিক বিমান নিরাপত্তা ব্যবস্থা, বিমানের রক্ষণাবেক্ষণ, এমনকি বিমানের উৎপাদন প্রক্রিয়া নিয়েও কিছু জরুরি প্রশ্ন তুলে দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও গভীর আলোচনার প্রয়োজন আছে। যদি পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন কন্টেন্ট আনার ইন্সপিরেশন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট এপিসোডে।